গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব অ্যালায়েন্স থিওরি। দেখো, ডিসেন্ট থিওরির মতোই অ্যালায়েন্স থিওরিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমনও আসতে পারে ডিসেন্ট অ্যান্ড অ্যালায়েন্স থিওরি, এইভাবেও আসতে পারে। অথবা ধরো শুধু ডিসেন্ট থিওরি এলো বা শুধু অ্যালায়েন্স থিওরি এলো, বা একটা কম্পারেটিভ স্টাডি করতে দিল বিটুইন ডিসেন্ট অ্যান্ড অ্যালায়েন্স থিওরি। তো এই তিনটে টাইপ অফ কোয়েশ্চেনের জন্যই আমাদের কিন্তু ডিসেন্ট এবং অ্যালায়েন্স এই দুটোই খুব ভালোভাবে জানতে হবে। এবং আমি যেভাবে তোমাদেরকে বলছি যে ভার্টিক্যাল রাইটিংটা করবে, যেখানে একটা ইন্ট্রো থাকবে, একটা কানেক্টিং লাইন থাকবে, তারপর তার বডি থাকবে, এন্ড দেন লাস্টে আমরা কনক্লুশন দেবো। ওকে, তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো দ্যাট ইজ অন অ্যালায়েন্স থিওরি। অ্যালায়েন্স ডিসেন্ট থিওরিটা আমরা যেমন দেখেছিলাম যে কিভাবে একটা জেনারেশন থেকে তার নেক্সট জেনারেশন, দেন তারপর তার নেক্সট জেনারেশন, এইভাবে তোমার সবকিছু কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। কিন্তু অ্যালায়েন্স মানে হচ্ছে জোট। হ্যাঁ, তা এই জোটটা কিন্তু ম্যারেজ কম্বিনেশনের জন্য হচ্ছে। যখন ম্যারেজ হচ্ছে তখন অ্যালায়েন্স হচ্ছে। সেই কারণে ডিসেন্ট থিওরি এবং অ্যালায়েন্স থিওরি যদিও আমরা কিংশিপের হিসেবেই বলতে পারি, কারণ যেহেতু দুটোই ডিসেন্টের দ্বারা বোঝাচ্ছে। অ্যালায়েন্স কিন্তু ম্যারেজ যখন তুমি করছো, তোমার যে যার সাথে ম্যারেজ করলে তার সঙ্গে যে তোমার একটা জোট তৈরি হলো, জোট তত্ত্ব এই জন্য এটার নাম। ওকে, সেই অনুযায়ী তুমি কিভাবে তোমার সবকিছু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পরিবাহিত হচ্ছে। তো এইটা নিয়ে আজকে আমরা স্টাডি করব। ওকে, তাহলে প্রথমেই যখন আমরা ভূমিকা বলবো, সেখানে আমরা কি বলবো? অবভিয়াসলি কে এটাকে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন? ক্লড লেভি স্ট্রস। এবং এটাও কিন্তু মাথায় রাখতে হবে, লেভি স্ট্রসের থিওরি অন দ্য কিংশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর 2024। লেভি স্ট্রসের থিওরি অন কিংশিপ আমি হয়তো সেটাও আলাদা করে তোমাদেরকে করিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে বা আরো একটা দুটো ভিডিওর পরে এই ক্লড লেভি স্ট্রসের যে কিংশিপ থিওরিটা, সেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। উনি 1949-এ দ্য এলিমেন্টারি স্ট্রাকচার অফ কিংশিপ, ঠিক আছে, এই যে ওনার বইটা, সেখানে প্রথম এই অ্যালায়েন্স থিওরির কথা বলেছিলেন। এছাড়াও উনি ছাড়াও যারা যারা কাজ করেছেন, আমরা এডমান্ড রিচের কথা বলতে পারি, নিধামের কথা বলতে পারি, যারা কিন্তু অ্যালায়েন্স থিওরির উপর নিজেদের কাজ করেছেন। তাহলে দেখো, আমরা ভূমিকা বললাম, ভূমিকার মধ্যে কারা কারা এটা নিয়ে কাজ করেছে সেটাকে বললাম। নাও যেটা করতে পারে সেটা এই যে এছাড়াও থেকে তোমরা আরেকটা এরকম করে লাইন করেও কিন্তু সেটা লিখতে পারো, কোনো অসুবিধে নেই। একটা ছোট ইন্ট্রোডাকশন দিলাম যে কে প্রথম অ্যালায়েন্স থিওরি করেছিলেন, কবে করেছিলেন, এবং কোথায় প্রথম এটাকে তিনি উপস্থাপনা করেছিলেন। দ্যাট উইল বি আওয়ার ইন্ট্রোডাকশনারি পার্ট। দেন আমরা চলে এলাম যে উনি ছাড়াও আর কারা কারা এটার উপরে নিজেদের মতামত দিয়েছেন। ওকে, নাও প্রথমেই আমরা লেভি স্ট্রসের কথা বলবো। উনি সাধারণত স্টাডি করেছিলেন প্রিমিটিভ সোসাইটিতে, এবং ম্যাক্সিমাম যে সমস্ত আমরা সোশিওলজিক্যাল বা সোশ্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডি গুলো দেখবো, সেগুলো কিন্তু সবই সরল গোষ্ঠী সমাজগুলোর উপর ডিপেন্ডেন্ট, সরল গোষ্ঠী সমাজগুলোর উপরই স্টাডি। যদিও বর্তমানে কিন্তু আমরা দেখেছি যে আধুনিক সমাজের উপরেও স্টাডি হচ্ছে, তো সেগুলো তো লেটার অন, এবং আমাদের সিলেবাসে কিছু কিছু আছে যেগুলো আমি একদম লাস্টে তোমাদের সাথে ডিসকাস করব। নাও লেভি স্ট্রস যেটা বলেছিলেন, যে এই সমস্ত প্রিমিটিভ সোসাইটিতে যে ইনসেক্ট ট্যাবুগুলো হয়েছিল, মানে যেটা আমি অলরেডি তোমাদেরকে ডিসকাস করেছি, ট্যাবু রিলেটেড যে অজাচার যাকে আমরা বলবো, সেই ইনসেক্ট ট্যাবুর একটা ফলের হিসেবে, মানে এই যে ট্যাবুটাকে আরোপ করা হয়েছিল সোসাইটিতে, তার জন্যই সোসাইটি নিজেদের গোষ্ঠী পেরিয়ে এক্সোগামাস হয়েছিল। মানে কেন্দ্রটা ছেড়ে নিজেদের মধ্যে বিবাহ না করে বাইরের কারোর সঙ্গে বহির্বিবাহে যে নীতি, সেটাকে তারা অ্যাডপ্ট করেছিল। ওকে, এবং এই ক্ষেত্রে কি হলো, ফিমেল এক্সচেঞ্জ হলো। এই ক্ষেত্রে উনি কি দেখাচ্ছেন, ফিমেল হচ্ছে একটা এক্সচেঞ্জের বিনিময়, যেন গিফট অফ এক্সচেঞ্জও বলা হয় অনেক ক্ষেত্রে এই জায়গাটাকে, ঠিক আছে। তো নারীকে একটা এক্সচেঞ্জের মিডিয়াম হিসেবে উনি দেখিয়েছিলেন, যে এই নারী এক্সচেঞ্জের মাধ্যমে দুটো সমাজ কি হচ্ছে, নিজেদের মধ্যে অ্যালায়েন্স করছে, জোট করছে, যার ফলে কি হচ্ছে, তাদের যে পারস্পরিক সম্পর্কগুলো একটা আরেকটার সঙ্গে পরিপূরক হচ্ছে, একজন আরেকজনের কাজে আসছে। সেই কারণে লেভি স্ট্রস এখানে বলেছিলেন যে নারী যেন এখানে একটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে, কি সামাজিক সম্পর্কটা যেন আরো ভালোভাবে তৈরি হয়। ওকে, তাহলে
এখন আমি আসছি যে তাহলে এটার মেন বিষয়টা কি হলো অ্যালায়েন্স থিওরি। প্রথমেই আসছি, দেখো প্রথম পয়েন্টে আমি বলছি যে মানুষের যে একটা বেসিক্যাল ফিজিক্যাল নিড, যেটা আমরা কিন্তু অনেকদিন আরো আমার অনেক ভিডিওতে তোমরা দেখবে যেখানে আমি বলেছি যে মানুষের একটা জৈবিক প্রবৃত্তি থাকে, সেটা হচ্ছে টু রিপ্রোডাকশন, ঠিক আছে। তো যেটা ডারউইনের তত্ত্বেও আছে, তাহলে মানুষের যে একটা জেনারেল তার জৈবিক প্রবৃত্তি থাকে, সেইটাকে নিয়ন্ত্রণের সফলতা হিসেবে গোত্রের বাইরে বিয়ে করো, এই ব্যাপারটা যেন অ্যালায়েন্স থিওরির মাধ্যমে লেভি স্ট্রস বোঝাতে পেরেছিলেন, এবং উনি বলেছিলেন যে হয় গোত্রের বাইরে বিয়ে করো, না হলে এক্সটিংক্ট হয়ে যাও। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেই কনসেপ্টটা আসছে যে ইনব্রিডিং যদি হয় জেনেটিক লোড বাড়বে, জেনেটিক লোড যদি হয় তাহলে কি হবে, সমাজে ইলনেস বাড়বে, ইলনেস যদি বাড়ে যে সমস্ত রিসেসিভ ট্রেড গুলো ছিল সেগুলো ডমিনেন্ট হয়ে যাবে। এটার উপরেও কিন্তু আলাদা করে ভিডিও আছে। আর অ্যানথ্রোপোলজিতে একটা মজার বিষয় হলো যে প্রত্যেকটা জিনিসকে যদি আমরা একটু বুঝে এবং একটু নিজের খুশিতে পড়তে পারি, তাহলে কিন্তু মুখস্থ করতে হয় না। তাহলে এখানে উনি কি বললেন, দেখো এই এই কোটেশনটা খুব সুন্দর, ম্যারি আউট অর ডাই আউট, মানে হয় বাইরে বিবাহ করো, না হলে বিলুপ্ত হয়ে যাও, মরে যাও, ঠিক আছে। এইটা একটা উনি বলেছিলেন। আরেকটা কি বলেছিলেন, নারী হলো একটা সর্বোত্তম উপহার, মানে যেটা হলো আলটিমেট গিফট, যেটা আমি বললাম গিফট অফ এক্সচেঞ্জ হিসেবে নারীকে দেখিয়েছিলেন। নারী হলো কারোকে দেওয়া সর্বোত্তম একটা উপহার। ওকে। এবং এক্ষেত্রে কিন্তু অনেক স্কলার অনেক রকম কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে কিছু কিছু গোষ্ঠী আছে যারা নারীকে দিচ্ছে, তারা কিন্তু সমাজের স্টেটাসেও একটু উপরে উঠে যাচ্ছে। তো সেটা অনেক ডেপথ আলোচনা, আমরা আপাতত একটা 10 নম্বরের কোয়েশ্চেন কিভাবে লিখবো সেটার উপরেই বেশি এমফাসাইজ করবো, ফোকাস দেবো। তাহলে এরপরে আসছে ওনার কেস স্টাডিটা, যে উনি কিসের উপর কেস স্টাডি করেছিলেন। আমরা জানি উনি অস্ট্রেলিয়ার আদি অধিবাসীদের উপর গবেষণা করেছিলেন, এবং সেক্ষেত্রে উনি মৈতি সিস্টেম দেখিয়েছিলেন, মৈতি এ এবং মৈতি বি। তাহলে সেক্ষেত্রে কি হয়েছিল, মৈতি গুলো নিজেদের মধ্যে নারীকে এক্সচেঞ্জ করছিল। তাহলে এই যে মৈতি, তারা কি করছে, নিজেদের মধ্যে আলাদা আলাদা, একই মৈতির মধ্যে নয়, এ মৈতি তার নারীকে দিচ্ছে বি মৈতিকে, বি মৈতি তার নারীকে দিচ্ছে এ মৈতিতে, ঠিক আছে। তাহলে এর ফলে এই এ এবং বি এর মধ্যে একটা কি হচ্ছে, সামাজিক দৃঢ়তা বেড়ে যাচ্ছে। এছাড়াও এদের যে তুতো সম্পর্কীয় যে সমস্ত ভাই বোন রয়েছে, যেখানে মায়ের দিকের হতে পারে বা বাবার দিকের হতে পারে, মানে যেটাকে আমরা ক্রস কাজিন বা আড়াআড়ি ভাই বোন বলবো, সেইটাকেও কিন্তু কি হচ্ছে, কিছুটা যেন মনে হচ্ছে যে এখানে তুমি অনুমোদন দিতে পারো, যেখানে তুমি সমান্তরাল বা প্যারালাল কাজিন যেখানে থাকছে সেইখানে কিন্তু তুমি নিষেধাজ্ঞা আরোপ করছো। তো এটা নিয়েও কিন্তু আমি ডিটেলস ভিডিও তোমাদেরকে আগে দিয়েছি, প্রিভিয়াস ভিডিওস গুলো দেখলেই পেয়ে যাবে। তাহলে এর পরে কি হলো, পরিবারের মধ্যে যে বিচ্ছিন্নতা, কারণ দুটো সম্পর্কের একটা আড়াআড়ি রিলেশনশিপকে তো এখানে মর্যাদা দেওয়া হলো, তার ফলে কি হচ্ছে, সম্প্রদায় যারা তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলো এবং পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা বোধটাও কমে গেল। তাহলে এই কেস স্টাডিটার মাধ্যমে লেভি স্ট্রস মোটামুটি এই আমাদেরকে অ্যালায়েন্স থিওরির একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলেন। এবার লেভি স্ট্রসের ছাড়াও আমি বলেছিলাম এডমান্ড লিচও এটার উপর কাজ করেছিলেন, এবং উনি কাচিন যে জনগোষ্ঠী আছে তার উপরে কাজ করেছিলেন, এবং সেখানে উনি দেখিয়েছিলেন যে এই যে কিংশিপ, কিংশিপ কিন্তু শুধুমাত্র একটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল নিডই নয়, একটা বায়োলজিক্যাল বিষয় নয়, আরো একটা ওয়াইডার রেঞ্জে আমরা কিংশিপকে ব্যবহার করতে পারি, যেখানে একটা পলিটিক্যাল এবং ইকোনমিক স্ট্রাকচারও চলে আসছে, এবং এই কিংশিপের মাধ্যমেই প্রিমিটিভ সোসাইটিতে পলিটিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্যাল যে সমস্ত আদান প্রদান গুলো হয় সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ হয়। এটা কাচিন জনগোষ্ঠীর উপরে উনি করেছিলেন। এছাড়াও আমরা নিধামের কথা বলবো। নিধাম কিন্তু প্রেসক্রাইবড ম্যারেজের ওপরে বা প্রেফারেন্সিয়াল ম্যারেজের ওপরে যে মেইন যে ডিফারেন্সটা ছিল সেটার উপরে উনি দেখিয়েছেন, কাজ করেছেন। নিধামের কাজের কথা আমি আগেও তোমাদের বলেছি। তাহলে আমরা কি দেখলাম যে অ্যালায়েন্স থিওরিতে মেইনলি লেভি স্ট্রস কি বলেছিলেন, লেভি স্ট্রসের সঙ্গে সঙ্গে এডমান্ড লিচ এবং নিধাম আরো দুজনের কাজ আমি এখানে বললাম। এডমান্ড লিচ কি বলেছিলেন, তিনি কিংশিপকে একটা পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি একটা ওয়াইডার রেঞ্জে দেখাতে চেয়েছিলেন। অন্যদিকে নিধাম কি বললেন, প্রেফারেন্সিয়াল অ্যান্ড প্রেসক্রাইব ম্যারেজের ব্যাপারে উনি বললেন, সেখানে অনেক বেশি এমফাসাইজ করলেন। তাহলে এইবার আসছি ক্রিটিসিজম, এইবার আসছি ক্রিটিসিজম। তাহলে ক্রিটিসিজমে আমি কি বলতে পারি, ক্রিটিসিজমে আমরা বলতে পারি নিধাম এবং আরো, নিধামের সঙ্গে নিধাম একা নন, তার সঙ্গে কিন্তু আরো কিছু সোশিওলজিক্যাল
স্টাডিজ গুলো যারা করতেন, যাদেরকে আমরা সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট বা সোশিওলজিস্ট বলতে পারি, তারা কিন্তু লেভি স্ট্রসের যে ব্যাখ্যাটা সেটাকে অনেকটাই সামাজিক কাঠামোকে, স্ট্রাকচারকে নির্দেশ করে করা হয়েছে, সেটার উপরে বলেছিলেন যে সেটা বিবাহ নীতির উপরে নয়, যেন সামাজিক স্ট্রাকচারকে দর্শানোর জন্যই করা হয়েছিল, ঠিক আছে। এবং মানে ক্রস কাজিনটার যে ক্রস কাজিন ম্যারেজের যে অনুমোদনটা সেটা নিয়ে বেসিক্যালি আর কি বলেছিল, ঠিক আছে। এছাড়া গেইল অ্যান্ড রুবিনের কথা আমরা বলতে পারি, সেখানে তোমার দ্য ট্রাফিক ইন ওমেন, সেখানে কিন্তু উনি এটার সমালোচনা করেছেন, জোটতত্ত্বের সমালোচনা করেছেন এবং করে বলেছেন যে লেভি স্ট্রস এখানে, আমি কি বললাম, স্ট্রস বলেছিলেন নারী হলো একটা আলটিমেট গিফট, তাই তো। তাহলে নারী কি একটা বস্তু? তাহলে এই যে নারীকে একটা বস্তু হিসেবে গণ্য করা, এই জায়গাটার টোটালি এগেনস্টে গিয়েছিলেন গেইল রুবিন, ঠিক আছে। এছাড়াও অস্ট্রেলীয় আদিবাসী সমাজের উপর ভিত্তি করে এবং সামান্য কিছু এশিয়ান সমাজের উপর ভিত্তি করে কিন্তু এই লেভি স্ট্রসের অ্যালায়েন্স থিওরিটা মোটামুটি করেছিলেন তিনি, যার ফলে এটার একটা ওয়াইডার রেঞ্জে, যেটাকে আমরা বলবো হোলিস্টিক যে অ্যাকসেপ্টেন্স, সেটা ছিল না, সার্বজনীন ভাবে সবাই কিন্তু এখানে একসেপ্ট করেনি জায়গাটাকে, কোথাও কোথাও এর সীমাবদ্ধতাও রয়েছে, লিমিটেশনও করেছিলেন। তাহলে অ্যালায়েন্স থিওরি যদি আমার 10 নম্বরের আসে, তাহলে কিন্তু আমি কিভাবে লিখবো, প্রথমে একটা ইন্ট্রো থাকবে যেখানে অ্যালান থিওরি লেভি স্ট্রস কোথায় দিয়েছিলেন, কোন সালে করেছিলেন, কোন বইতে লিখেছিলেন সেটা আমরা দিলাম। তারপরে লেভি স্ট্রস ছাড়া কারা কারা সেটার উপর কাজ করেছে সেটা দিলাম। দেন আমরা লেভি স্ট্রসের কাজটাকে একটু ডিফাইন করলাম, একটু একটু এক্সপ্লেন করে বললাম। লেভি স্ট্রসের মূল দুটো পয়েন্ট যেটা ছিল, যেটার উপর ভিত্তি করে উনি জিনিসটাকে বলেছিলেন, সেইটাকে একটু ডিটেলসে আলোচনা করলাম। পয়েন্টে আর কি 10 নম্বর তো দিয়েছে। তারপরে আমরা কিন্তু তার একটা ছোট্ট করে কেস স্টাডিটাও দিলাম, লেভি স্ট্রস কাদের উপর বেসিক্যালি এই কাজটা করেছিলেন। তারপরে আমরা নিধামের কাজটাও বললাম, এবং তার সাথে সাথে কিন্তু আমরা আরো একজনের কাজ সেখানে দিয়েছি, যেমন এডমন্ড লিচের কাজ দেওয়া হয়েছে। তারপরে 3টে কি 4টে হোয়াট এভার যে ক্রিটিসিজম দিয়ে আমরা কিন্তু অ্যালায়েন্স থিওরিটাকে মোটামুটি 10 নম্বরের একটা স্ট্রাকচার করতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিরকম লাগলো আমাকে জানাবে, এবং তোমাদের ফিডব্যাক আমাকে সত্যি খুব মোটিভেট করে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমেল করে যেরকম জানাও, আমি এক্সপেক্ট করবো জানাবে, এবং অবশ্যই ভিডিওতেও কমেন্ট করে জানাতে পারো, ভিডিও কমেন্টও আমাকে মোটিভেট করবে যে না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। ওকে, দেন থ্যাংক ইউ।